ইনশাআল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ পড়বো হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট। চ্যাপ্টারটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্টি ডিপ্রেসেন্ট অ্যান্ড অ্যান্টি সাইকোটিক ড্রাগ। কথা যদি ভালো করে ক্লিয়ারলি শোনা না যায় আমাকে বলবেন ইনশাআল্লাহ। এটা ওকে স্যার। অ্যান্টি ডিপ্রেসেন্ট অ্যান্ড অ্যান্টি সাইকোটিক ড্রাগ। তো এই জিনিসটা বোঝার আগে সহজে যদি বলি হোয়াট ইজ দ্য অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ? Drugs that are used to treat psychological depression. সহজ কথায় অ্যান্টি ডিপ্রেসেন্ট হচ্ছে ওই সকল ড্রাগ যেগুলো ডিপ্রেশনের ট্রিটমেন্ট হিসেবে ট্রিটমেন্টের জন্য পেশেন্টটাকে দেওয়া হয়। আহ, এখন এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে ডিপ্রেশন সম্পর্কে একটা আইডিয়া নিতে হবে, সামান্য খুব অল্প এবং সংক্ষিপ্ত একটা ডিপ্রেশন সম্পর্কে আইডিয়া নিতে হবে। তাহলে হবে কি আমাদের সহজ হবে যে ড্রাগ গুলো কিভাবে কাজ করে এটা বুঝতে। ডিপ্রেশনটা কি? এটা হচ্ছে একটা মেন্টাল আর ফিজিক্যাল কন্ডিশন। ডিপ্রেশন হচ্ছে একটা মেইনলি মেন্টাল কন্ডিশন। যখন মেন্টাল কন্ডিশনটা এক্সপ্রেস হয় তখন ফিজিক্যাল হয়ে যায়, ফিজিক্যাল সিমটম ডেভেলপ করে। তো তাহলে এটা কি? এটা একটা মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল কন্ডিশন ক্যারেক্টারাইজ বাই কি কি ক্যারেক্টার থাকে? ইনসোমনিয়া, অ্যাংজাইটি, irritability, excessive emotion, impaired concentration এবং suicidal tendency। স্যার তাহলে ওখান থেকে স্যার কয়েক ধরনের সাউন্ড আসতেছে। এটা কি করা যায়? আচ্ছা, আমি তাহলে তোমাদেরকে পাওয়ার পয়েন্ট থেকে একটু লিখে লিখে দেখাই, তাহলে তোমাদের সাউন্ডের সমস্যা হলেও তোমরা এটার কারণে দেখতে অসুবিধা হবে না। স্যার মাসিক স্যারের মনে হয় কথা আসতেছে ওখান থেকে। হ্যাঁ হ্যাঁ, এখন আমার তো কিছু বলা নাই, বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি আচ্ছা তোমাদের সাথে শেয়ার করিনি। দেখা যাচ্ছে এখন? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা very good। তাহলে আমরা আসি ডিপ্রেশন কি জিনিস। আচ্ছা ইনশাআল্লাহ, ডিপ্রেশন হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল কন্ডিশন, ঠিক আছে? which is characterized by কি কি কিভাবে ক্যারেক্টারাইজড হয়? এক, ইনসোমনিয়া। দুই,
অর্থাৎ অ্যাংজাইটির কারণে সে রাতে ঘুমাতে পারে না, তখন হয় কি ইনসomnia। তারপর আছে এটা, আর যখন ঘুমাতে পারে না তখন কি হয়, ইরিটেবিলিটি। মানে সে বিরক্ত হয়ে যায়, ইরিটেট থাকে সব অন্যদের, ফ্যামিলি মেম্বার এবং কলিগ সবার সাথে সে বিরক্ত, আহ, বিরক্তি প্রকাশ করে আর কি। তারপর হয় কি এক্সেসিভ ইমোশন। এক্সেসিভ ইমোশন এটা বিভিন্ন রকম হতে পারে। ইমোশনের টাইপ আছে অনেক রকম, ঠিক আছে। যেমন অ্যাঙ্গার, এটা এক ধরনের ইমোশন। তারপর হচ্ছে স্যাডনেস, এটা এক ধরনের ইমোশন। তো সে কান্নাকাটিও করতে পারে, আবার অ্যাগ্রেসিভ অ্যাঙ্গার এক্সপ্রেস করতে পারে, সবগুলাই হতে পারে। তারপর হচ্ছে ইম্পেয়ার্ড কনসেন্ট্রেশন। আর এই জিনিসগুলোর রেজাল্ট হিসেবে কি হবে, সে কনসেন্ট্রেশন দিতে পারবে না। ইম্পেয়ার্ড কনসেন্ট্রেশন, ইম্পেয়ার্ড কনসেন্ট্রেশন যদি হয় তাহলে সাথে কি থাকে, অনেক সময় সুইসাইডাল টেন্ডেন্সি দেখা দেয়, ঠিক আছে। জি স্যার। তাহলে এগুলো হচ্ছে ডিপ্রেশনের ডেফিনেশন এবং ক্যারেক্টার ক্যারেক্টার। তাহলে ডিপ্রেশন ইজ দ্য ফিজিক্যাল এন্ড মেন্টাল কন্ডিশন। আসলে এখানে মেন্টাল কন্ডিশন কথাটাই আগে আসবে, ঠিক আছে। মেন্টাল এন্ড ফিজিক্যাল কন্ডিশন, ঠিক আছে। এটা মেন্টাল কন্ডিশন, এটা রেজাল্ট হিসেবে ফিজিক্যাল কন্ডিশন ডেভেলপ করে। তখন কি হয়, অ্যাংজাইটি হয়, হুইচ ইজ ক্যারেক্টারাইজড বাই অ্যাংজাইটি। অ্যাংজাইটির রেজাল্ট হিসেবে ইনসোমনিয়া হবে, অর্থাৎ রাতে ঘুমাতে পারবে না। আর কেউ যদি, আমরা জানি যে রাতে না ঘুমালে দিনের বেলা কি অবস্থা হয়, ইরিটেবিলিটি হয়, হ্যাঁ, ইরিটেবিলিটি, সে সবসময় বিরক্ত বোধ করবে। তারপর হচ্ছে এক্সেসিভ ইমোশন, সবসময় তার সব ধরনের ইমোশন এক্সেসিভ থাকবে। আহ, আহ, তার ভয় বেশি লাগবে, তার অ্যাঙ্গার বেশি হবে, হ্যাঁ, স্যাডনেস বেশি থাকবে। ইম্পেয়ারগুলো রেজাল্ট হিসেবে ইম্পেয়ার্ড কনসেন্ট্রেশন, সে যেখানে যে কাজ করে ঠিক মতো কাজগুলো করতে পারবে না। রেজাল্ট হিসেবে কি হয়, অনেক সময় বিভিন্ন জায়গায় জব থেকে তার চাকরি চলে যায়, ঠিক আছে। বিভিন্ন দেশে দেখা যায় যে আহ, এগুলোর জন্য সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের ব্যাপার সুযোগ থাকে। কিন্তু যখন তার চাকরি চলে যায় অথবা চাকরি চলে না গেলেও যখন কলিগরা জানতে পারে তার সাথে অন্যরকম ভাবে বিহেভ করে, যার কারণে তার মধ্যে একটা সুইসাইডাল টেন্ডেন্সি ডেভেলপ করে, ঠিক আছে। এগুলো সব একটার সাথে একটা কি বলবো, রিলেটেড আর কি, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার, এতটুকু তো কারো সমস্যা নাই। না স্যার। ওকে, ভেরি গুড। এখন আমরা হচ্ছে ডিপ্রেশনের টাইপ, কি কি ধরনের টাইপ আছে ডিপ্রেশনের। ডিপ্রেশনের টাইপের মধ্যে যদি আমরা দেখি, কয়েক রকমের টাইপ আছে। এক নম্বর হচ্ছে যে ইউনিপোলার, একটা হচ্ছে বাইপোলার, ঠিক আছে। এগুলা কি জিনিস আগে জাস্ট এগুলা শুনে রাখো, পরে আমরা বলবো যে আসলে কোনটা কি জিনিস আলাদা করবো। তাহলে আসলে টাইপ, টাইপস এর মধ্যে কি আছে, একটা হচ্ছে ইউনিপোলার। ইউনিপোলারটা আবার দুই রকম, এটা হচ্ছে রিয়েক্টিভ, দুই নম্বর হচ্ছে এন্ডোজেনাস। তারপর আসবে বাইপোলার।
সবগুলো নামের পরে ডিপ্রেশন শব্দটা আসবে। ইউনিপোলার ডিপ্রেশন, বাইপোলার ডিপ্রেশন। আচ্ছা, এখন কেউ আমাকে বলো, এতটুকু যা পড়লাম এই বিষয়টা আমাকে কেউ একজন বলো। কে বলবে? হ্যাঁ, ইরফান। ইরফান বলো দেখি। ইরফান। Depression is a mental and physical condition which is characterized by anxiety, insomnia, irritability, হুম, excessive emotion, impaired concentration, suicidal tendency. It has two types: unipolar depression, bipolar depression. Unipolar depression has two types: একটা হলো reactive, একটা হলো endogenous. হুম। আচ্ছা, ভেরি গুড। আর কে বলবে? আরেকজন বলো না, ইনশাল্লাহ। আর রোল 18 বলো দেখি। সাদিয়া আক্তার। সাদিয়া, শুনতে পাচ্ছ? সাদিয়া আক্তার। সাদিয়া আক্তার কে আছো? অ্যাবসেন্ট মনে হয় নাকি? আচ্ছা, যাই হোক। হ্যাঁ, শুনতে পাচ্ছ? মালিহা, শুনতে পাচ্ছ? স্যার কথা শোনা যাচ্ছে স্যার? কারণ যাদেরকে বলতেছে ওরা রেসপন্স করতেছে না। স্যার আসসালামু আলাইকুম। কোথায় ছিল তখন? স্যার আমার নেট একটু ডিস্টার্ব করতেছে, তাই স্যার আওয়াজ শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা, তুমি আমাকে বলো ডিপ্রেশন কি জিনিস এবং এটা টাইপস গুলো কি কি? স্যার অ্যাংজাইটি স্যার, ইনসোমনিয়া স্যার, ইরিটেবিলিটি, এক্সেসিভ ইমোশন, ইম্পেয়ার্ড কনসেন্ট্রেশন, সুইসাইডাল টেন্ডেন্সি। ইনসমনিয়া বলছো, অ্যাংজাইটি বলছো। ডেফিনেশনটা হচ্ছে ডিপ্রেশন ইজ এ মেন্টাল এন্ড ফিজিক্যাল কন্ডিশন হুইচ ইজ ক্যারেক্টারাইজড বাই, তারপরে এই জিনিসগুলো বলবা। জি স্যার। কয় রকম আছে? স্যার ইউনিপোলার ডিপ্রেশন আর হচ্ছে স্যার বাইপোলার ডিপ্রেশন। ইউনিপোলার বা কয় রকম? স্যার টু টাইপস, রিঅ্যাক্টিভ এন্ড এন্ডোজেনাস। ওকে, তাহলে আমরা পরবর্তী আলোচনায় চলে যাই ইনশাআল্লাহ। ইউনিপোলার ডিপ্রেশন বলতে কি বোঝায়? ইউনিপোলার ডিপ্রেশনটা, এটার যে ক্লাসিফিকেশন গুলো আছে এটা বলে আমরা বুঝতে পারবো। ইউনিপোলার ডিপ্রেশন বলতে হচ্ছে এটার ক্যারেক্টার গুলো একই রকম, কোনো দুই রকম বা অপোজিট টাইপের কোনো ক্যারেক্টার নাই। যেরকম একটা উদাহরণ দেই, সে যদি ডিপ্রেস থাকে অলওয়েজ ডিপ্রেসই থাকবে। ডিপ্রেশন ফলোড বাই ইউফোরিয়া বা মেনিয়া এরকম হয় না, ঠিক আছে? মানে হঠাৎ করে খুব এক্সাইটেড, মন ভালো হয়ে গেছে, খুব আনন্দে আছে, আবার হুট করে তার ডিপ্রেশন চলে আসছে, এরকম থাকবে না। ইউনিপোলার ডিপ্রেশন হচ্ছে সে সবসময় তার মধ্যে ডিপ্রেশন থাকবে। এটা দুইটা টাইপস বললাম, রিঅ্যাক্টিভ আর হচ্ছে এন্ডোজেনাস। রিঅ্যাক্টিভটা কি? রিঅ্যাক্টিভ ডিপ্রেশনটা হয়, আমরা শব্দটা যদি খেয়াল করি, রিঅ্যাক্টিভ মানে হচ্ছে তার মধ্যে কোনো স্ট্রেস ফুল কন্ডিশন যদি থাকে, অথবা তার লাইফে কোনো যদি ডিস্ট্রেসফুল কোনো সার্কামস্টেন্সেস আসে, ওটার রেজাল্টে তার যে রিয়াকশনটা হয়, তার রিয়াকশনটা হয় কি ডিপ্রেশন। এটাকে বলে রিঅ্যাক্টিভ ডিপ্রেশন। অর্থাৎ একজন স্টুডেন্ট অনেক পড়াশোনা করতেছে, চেষ্টা করতেছে ভালো রেজাল্ট করার জন্য, কিন্তু কোনো কারণে দেখা গেল তার রেজাল্ট ভালো হচ্ছে না, পরীক্ষায় তার মার্কস কম আসতেছে। তাহলে এটার রেজাল্টে কি হবে?
এটাকে এটার রেসপন্সে সে কিভাবে মানে রিয়াক্ট করবে, তার রিয়াক্ট আসবে কি ডিপ্রেশন। একজন যে কোনো একটা লোক, সে চেষ্টা করতেছে অনেক ইনকাম করার জন্য, সে বিজনেস করতেছে, বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট করতেছে এবং অনেক পরিশ্রম করতেছে, কিন্তু তার ব্যবসায় লাভ হচ্ছে না। তাহলে এটা রেজাল্টে কি হবে? সে ডিপ্রেসড হয়ে যাবে। তো ডিউ টু স্ট্রেসফুল রিয়েক্টিভ ডিপ্রেশন ইজ ডিউ টু stressful and distressing বা distressful circumstances। তাহলে কি হবে? Due to stressful condition, এটা হতে পারে কোনো প্রলং ইলনেসের কারণে, কোনো সে কোনো ডিজিজে আক্রান্ত, যেটা অনেক ক্রনিক ডিজিজ, অনেক লম্বা সময় ধরে থাকে, এবং তার ডিজিজের কারণে সে তার হ্যাঁ বলো। আপনি কিছু লিখতেছেন স্যার, কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ আমি লিখতেছি কিন্তু দেখা যাচ্ছে না, তাই? হ্যাঁ স্যার, আগেরটাই দেখা যাচ্ছে। আচ্ছা আমি এখন এখন দেখবেন ইনশাআল্লাহ। এরকম বলবা কোনো কারণে যদি না বুঝতে যায় তখন বলবা। আচ্ছা যেটা বলতেছিলাম যে ক্রনিক কোনো ইয়ে হতে পারে, ডিজিজ হতে পারে, ঠিক আছে? সে কোনো ক্রনিক ডিজিজে আক্রান্ত এবং তার ডিজিজের কারণে সে ঠিক মতো কাজ করতে পারতেছে না। হ্যাঁ, তার আত্মীয় স্বজন, তার ফ্যামিলি মেম্বাররা খুব বিরক্ত হয়ে গেছে তাকে হেল্প করতে গিয়ে বা তার ট্রিটমেন্টের খরচ ব্যয় ব্যয় করতে গিয়ে। তখন তার মধ্যে কি হয়? ডিপ্রেশন কাজ করে। তো এটা স্ট্রেসফুল কন্ডিশনের কারণে হয়, ডিস্ট্রেসিং সার্কামস্টেন্সেস, ডিস্ট্রেসিং লাইফ সার্কামস্টেন্সেস, হ্যাঁ, যেগুলো বললাম। এটা হচ্ছে রিয়াক্টিভ। আর এন্ডোজেনাসটা হচ্ছে কি? এন্ডোজেনাস হচ্ছে যেটা বডির মধ্যে হয়। এখানে একটা কথা বলে রাখি, আমরা ডিপ্রেশন ফিল করি কিংবা এক্সাইটেড বা ইউফোরিয়া যেটা বলি, যে স্টেট অফ অর ফিলিং অফ ট্র্যাঙ্কুইলিটি, এগুলো ফিল করি হচ্ছে কিছু নিউরো ট্রান্সমিটারের রিলিজ হওয়ার কারণে। অর্থাৎ যখন একটা স্টুডেন্ট খুব ভালো রেজাল্ট হয়, তার রেজাল্ট খুব ভালো মার্কস আসে, তখন যেটা হয় আমাদের ব্রেন থেকে কিছু নিউরো ট্রান্সমিটার বের হয়, যে নিউরো ট্রান্সমিটার গুলো তা আমাদের মধ্যে একটা ভালো ফিলিং তৈরি করে। আবার কিছু নিউরো ট্রান্সমিটার আছে যে যখন আমরা স্যাড কন্ডিশনে থাকি, ডিপ্রেসড কন্ডিশনে থাকি, স্ট্রেসফুল কন্ডিশনে থাকি, তখন কিছু নিউরো ট্রান্সমিটার রিলিজ হয়। তো এখন আমাদের এক্সাইটমেন্ট, ইউফোরিয়া, ট্র্যাঙ্কুইলিটি, এগুলোর কারণ হচ্ছে কয়েকটা নিউরো ট্রান্সমিটার। যেমন এগুলাকে বলা হয় মোনোঅ্যামাইন, নন অ্যাড্রেনালিন এবং 5 হাইড্রক্সি ট্রিপ্টোফ্যান, বা কি বলে এটাকে, 5-HTK। আরেকটা কি বলে নাম বলতে পারবে কেউ? 5 হাইড্রক্সি ট্রিপ্টোফ্যান, এটা একটা নাম হচ্ছে সেরোটোনিন। হ্যাঁ, সেরোটোনিন এবং নরএড্রেনালিন, এই দুইটার যদি কোনো কারণে ডেফিসিয়েন্সি থাকে কারো বডিতে, কোনো ডিজিজের কারণে হতে পারে, তখন তার মধ্যে ডিপ্রেশন দেখা দেয়। এটা হচ্ছে এন্ডোজেনাস ডিপ্রেশন। তাহলে এটা হচ্ছে কি কারণে? ডিউ টু ডেফিসিয়েন্সি অফ, আমি সংক্ষেপে লাগবো, নরএড্রেনালিন, সেরোটোনিন, ঠিক আছে? বুঝা গেছে? বুঝতে পারতেছো তোমরা? জি হ্যালো? স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার। হ্যাঁ, তোমরা রেসপন্স না করলে আমি বুঝবো কিভাবে তোমরা প্রেজেন্ট আছো নাকি ফোন করে চলে গেছো? আচ্ছা, এই নিউরো ট্রান্সমিটার গুলো যদি ডেফিসিয়েন্সি হয়, যেটা আমরা বললাম নরএড্রেনালিন আর এটা হচ্ছে সেরোটোনিন, তাহলে হবে কি? আমরা জানি নরএড্রেনালিনের কাজ কি, সবকিছু সে বাড়িয়ে দেয়। হ্যাঁ, হ্যাঁ, যার কারণে সে এনার্জেটিক ফিল করে, টায়ার্ড ফিল করে না, তার আহ, এম, আহ, মানসিক অবস্থাও কম্পারেটিভলি ভালো থাকে। সেরোটোনিনও সেম কাজ করে।
কিন্তু এগুলা ডেফিসিয়েন্সি যদি হয় কোনো ডিজিজের কারণে হতে পারে, তখন সেটা কি করে ডিপ্রেশন তৈরি করে। এটা হচ্ছে অ্যান্ড্রোজেনাস। অ্যান্ড্রোজেনাস মানে হচ্ছে বডির ভিতরে কোনো প্রবলেমের কারণে বা কেমিক্যাল ডেফিসিয়েন্সির কারণে যেটা হয় সেটা। এবার আসো তাহলে এটা কেন বললাম ইউনিপোলার বললাম, কি কারণে বলছি যে এটা একই রকম ক্যারেক্টার শো করবে, অর্থাৎ সে অলওয়েজ ডিপ্রেস থাকবে, কখনো হ্যাপিনেস তার মধ্যে দেখা যায় না, কন্টিনিউয়াসলি ডিপ্রেস থাকে। এটার কিছু সিমটম থাকে, যেমন ইমোশনাল সিমটম, একটা হচ্ছে বায়োলজিক্যাল সিমটম। আমরা বলছিলাম না ডেফিনেশনে ইমোশনাল সিমটম হচ্ছে অ্যাকচুয়ালি মেন্টাল সিমটম গুলো, হ্যাঁ। আর বায়োলজিক্যাল সিমটম হচ্ছে ফিজিক্যাল সিমটম। যেমন কেউ যদি অ্যাংরি হয়, রাগ মানে রেগে যায়, দেখবা রেগে যাওয়াটা হচ্ছে তার মেন্টাল কন্ডিশন। আর তার ফিজিক্যাল কন্ডিশন বা ফিজিক্যাল সিমটমস যেগুলো দেখা যায় সেগুলো কি, দেখা যায় যে তার সে অনেক বেশি চেহারায় লাল হয়ে যায়, হইতে থাকে, হ্যাঁ। তারপর হচ্ছে অনেকে কাঁপতে থাকে, শরীর কাঁপতে থাকে, ঠিক আছে। তো এই বিভিন্ন রকম সিমটম দেখা যায়। তো এরকম ডিপ্রেশনের এরকম আমরা দুই রকম সিমটম পাই। ইমোশনাল সিমটম কি, স্যাডনেস, হ্যাঁ স্যাডনেস থাকবে, হোপলেসনেস, তার লস অফ কোনো রকম হোপ থাকবে না তার, লো সেলফ এস্টিম, খুবই ইম্পর্টেন্ট, লো সেলফ এস্টিম, তার আত্মমর্যাদা বা সেলফ কনফিডেন্স কমে যাবে, তার কাছে মনে হবে যে সে কোনো কাজে ঠিক মতো করতে পারে না। লস অফ ইন্টারেস্ট, সে যে কাজে আহ, কাজ করতো বা করে সবসময়, সেই কাজগুলো তার ইন্টারেস্ট পাবে না। এবং তার মাঝে মধ্যে তার সুইসাইডাল থট আসবে, মনে হবে যে আমি বেঁচে থেকে লাভ কি? যদিও এটা কোনো সলিউশন না। তারপর হচ্ছে বায়োলজিক্যাল সিমটম কি, যেগুলো ফিজিক্যালি দেখা যায়। ফিজিক্যালি দেখা হচ্ছে যে সে হচ্ছে ফ্যাটিক থাকবে, সবসময় টায়ার্ড ফিল করবে, অ্যাপেথি আসবে, লস অফ লিবিডো, অর্থাৎ সেক্সুয়াল অ্যাক্টিভিটি গুলো কমে যাবে, লস অফ অ্যাপেটাইট, তার খাওয়ার রুচি কমে যায়, ল্যাক অফ কনসেন্ট্রেশন, সে কোনো কাজ ঠিক মতো করতে পারে না, স্লিপ ডিস্টারবেন্স, তখন তার ঘুমের সমস্যা হয়। স্লিপ ডিস্টারবেন্সটা আমরা বলছি ইনসomnia, হ্যাঁ ডিপ্রেশনে ইনসomnia হয়, এটা হচ্ছে ইন জেনারেল। তবে এর এক্সেপশনালও আছে, অনেক সময় কি হয়, ইনসomnia হয় আবার হাইপারসমনিয়া হয়। মানে দুইটার যে কোনো একটা হতে পারে, যে দেখা গেল যে তার ঘুম একদম কমে গেছে, সারা রাত জেগে আছে, অথবা দেখা যাচ্ছে যে সে অনেক বেশি ঘুমাচ্ছে, বেশি ঘুমাচ্ছে, ডে টাইম স্লিপনেসও বেড়ে যায়, মানে দিনের বেলায় বেশি ঘুমায়। এগুলো হচ্ছে বায়োলজিক্যাল সিমটম। বাইপোলার ডিপ্রেশনটা কি, বাইপোলার ডিপ্রেশনটা হচ্ছে হ্যাঁ যে ডিপ্রেশন ডিপ্রেশন ফলোড বাই মেনিয়া, অথবা বলতে পারি অল্টারনেট মেনিয়া এন্ড ডিপ্রেশন, ঠিক আছে। এই দুইটার যে কোনো একটা হতে পারে, একই কথা, দুইটা একই কথা, আমি জাস্ট ল্যাঙ্গুয়েজটা একটু, দুইটা ল্যাঙ্গুয়েজ একটু ডিফারেন্ট লিখে দিলাম। এখন প্রশ্ন আসবে যে ডিপ্রেশন তো আমরা বুঝলাম, তার ডিপ্রেশন থাকবে, ডিপ্রেশনের অল্টারনেট হিসেবে কি আসবে, মেনিয়া আসবে। এখন প্রশ্ন হলো যে মেনিয়া এটা আবার কি জিনিস। তাহলে আমরা একটু মেনিয়ার ডেফিনেশনটা জানি। মেনিয়া কি, এটা হচ্ছে যে অপোজিট অপোজিট অফ ডিপ্রেশন, ঠিক আছে। এটা ডিপ্রেশনের একটা অপোজিট কন্ডিশন। আমরা ডিপ্রেশনে কি কি হয়, কি ধরনের সিমটমস দেখা যায়, এগুলা আহ দেখলাম, আমি জানলাম। এখন ডিপ্রেশনের অপোজিট গুলা কি হয়, এক নাম্বার হচ্ছে ইলেশন। ইলেশন মানে হচ্ছে সবকিছুতে তার ইলিভেটেড কন্ডিশন থাকে, হ্যাঁ সবকিছুতে সে এক্সাইটেড থাকে, তার অ্যাক্টিভিটিতে সবকিছু আহ, একটু বেশি বেশি থাকে আর কি, এক্সেসিভ কন্ডিশন গুলা থাকে। ওভার এনথি, আর একটা শব্দ আছে ওভার এনথুসিয়াজম, ঠিক আছে। এনথুসিয়াজম মানে হচ্ছে
তার অতি আগ্রহ থাকে, সবকিছুতে সে অনেক বেশি ইন্টারেস্ট বা আগ্রহ ফিল করে। তারপর আমরা ওখানে বলছিলাম লো ডিপ্রেশনে কি, লো সেলফ এস্টিম। এখানে হচ্ছে ওভার সেলফ এস্টিম, মানে অনেক বেশি কনফিডেন্স থাকে, ওভার সেলফ এস্টিম বলতে পারো, অথবা বলতে পারো যে ওভার সেলফ কনফিডেন্স, প্রায় কাছাকাছি। এস্টিম মানে হচ্ছে মর্যাদা, হ্যাঁ। ওভার সেলফ এস্টিম মানে হচ্ছে তার আত্মমর্যাদা বেশি, মনে হয় মনে হয় যে আমি অনেক বেশি, বা সবার থেকে আমি অনেক বেশি আহ, ভালো কন্ডিশনে আছি, আই এম দ্য বেস্ট, এরকম একটা ফিলিং তৈরি হয় আর কি। সেলফ কনফিডেন্স হচ্ছে সে নিজেকে অন্যদের থেকে সুপিরিয়র মনে করে, ঠিক আছে। এবং এটার সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস থাকে যেটা মেনিয়াকে আহ একটু ডিফারেন্ট ভাবে আলাদা করে আর কি, একটা হচ্ছে ইরিটেশন, সবসময় বিরক্তি একটা ভাব থাকে। তার মধ্যে ওভার এনথুসিয়াজম আছে, অনেক বেশি এক্সাইটেড, ওভার সেলফ এস্টিম, ওভার সেলফ কনফিডেন্স, সবকিছু ওভার ওভার বা এক্সেসিভ কন্ডিশনে থাকে। আহ, তাহলে তার মধ্যে ইরিটেশন আসবে না। কিন্তু আমরা এই মেনিয়ার মধ্যে ইরিটেশনটা পাই, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সিমটম, ইরিটেশন এন্ড অ্যাগ্রেশন। সে এতটাই ইরিটেটেড থাকে, তাকে সে যদি কাউকে কোনো কিছু করতে বলে এবং কেউ যদি এটা না করে, সে হুট করে রেগে যায় এবং খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়। অ্যাগ্রেসিভ হয়ে যায় বলতে সে ফিজিক্যাল হয়ে যায়, অর্থাৎ মানুষকে মারধর করার চেষ্টা করে, হ্যাঁ। তারপর হচ্ছে মানুষের গায়ে হাত তুলে সে ফিজিক্যাল হয়ে যায় আর কি। তো বলে বাইপোলার ডিপ্রেশনকে ডিপ্রেশন ফলোড বাই মেনিয়া অথবা অল্টারনেট মেনিয়া ডিপ্রেশন। ডিপ্রেশনের সিমটম গুলো যা থাকে সবকিছু আমরা বোঝার জন্য করতে পারি যে সবকিছু কম থাকে, সবকিছু কম থাকে, সবকিছুতে নেগেটিভিটি থাকে। আর মেনিয়া হচ্ছে অপোজিট অফ ডিপ্রেশন, উইথ ইলেশন, সবকিছু মানে বেড়ে যায়, হ্যাঁ, সবকিছু এক্সেসিভলি পজিটিভ মনে হয়, অতিরিক্ত ভালো মনে হয় আর কি। ওভার এনথুসিয়াজম থাকে, সে কোনো একটা কাজ করলে তাকে সে বোঝে না এই কাজটা আমি করবো, কাউকে করতে দিব না, আমি করবো। হ্যাঁ, তারপর সে মনে করবে যে না আমি সবার থেকে ভালো, আমি সবচেয়ে বেশি সুপিরিয়র, বাকিরা খারাপ। হ্যাঁ, সেলফ কনফিডেন্স মনে হয় যে আমি যেভাবে কাজ করতে পারি অন্যরা কেউ করতে পারে না, আমি অনেক বেশি ভালো পারি। এইগুলা অনেকের মধ্যে দেখা যায়, তার মানে তার মধ্যে মেনিয়াস তা না। যেটা আলাদা করে সেটা হচ্ছে ইরিটেশন এন্ড অ্যাগ্রেশন, সে সবার সাথে বিরক্ত ভাব করে, সামান্য কিছু বলে বিরক্ত হয়ে যায়। এমন শুধু বিরক্ত হয় না, তার সাথে সে অ্যাগ্রেসিভ হয়ে যায়। অ্যাগ্রেসিভ বলতে কিরকম অ্যাগ্রেসিভ, সে ফিজিক্যাল হয়ে যায়, মানুষকে অ্যাটাক করে, গায়ে হাত তুলে। এতটুকুর মধ্যে যা পড়ালাম কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা? না স্যার। এই জিনিসটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসগুলো না বুঝলে পরবর্তীতে আমরা যে ড্রাগের কথাগুলো বুঝবো, ক্লাসিফিকেশন, এটা বুঝতে একটু সমস্যা হয়ে যায়। তোমাদের সামনে এন্ডেভার বা এরকম বইপত্র থাকলে তোমরা খুলতে পারো ইনশাল্লাহ, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমরা বলছি যে আহ, এই জিনিসগুলো হয়, এই ডিপ্রেশনটা হয়, কিংবা মেনিয়া, বাইপোলার ডিপ্রেশন বলো বা ইউনিপোলার ডিপ্রেশন বলো, যেটাই বলো, এই জিনিসগুলো হয় কি কিছু নিউরো ট্রান্সমিটারের, মানে অ্যাকচুয়ালি এটা সবকিছু নিউরো ট্রান্সমিটারের ব্যালেন্স ইমব্যালেন্সের কারণে হয়। ইউনিপোলারটা হলে কি সে সব সময় কি থাকবে, ডিপ্রেস থাকবে। বাইপোলার হচ্ছে কিছুদিন দেখা যাবে যে সে খুব এক্সাইটেড, খুব ভালো, খুব আহ, মানে হ্যাপিনেস, আবার কিছুদিন পর হুট করে সে ডিপ্রেসড হয়ে যাবে। হ্যাঁ, ডিপ্রেশন হবে কয়েকদিন, তারপরে মেনিয়া হবে, আবার মেনিয়া হবে, আবার ডিপ্রেশন হবে, এভাবে চলতে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে বাইপোলার ডিপ্রেশন। বাইপোলার বলতে পোল, পোল বলতে কি বোঝায়, দুইটা ডিফারেন্ট এন্ডিং বা ডিফারেন্ট মানে অপোজিট এন্ডিং বা অপোজিট প্রান্ত। আমরা যেমন বলি নর্থ পোল, সাউথ পোল, পৃথিবীর দুইটা পোল আছে আমরা জানি, দুই প্রান্তের দুইটা বৈশিষ্ট্য। ডিপ্রেশন এক সাইডের বৈশিষ্ট্য, তার অপোজিট, কমপ্লিটলি অপোজিট হচ্ছে কি মেনিয়া। কোনোটার সাথে কোনোটার রিলেশন নাই, এই জন্য এটাকে বলতেছে বাইপোলার। ইউনিপোলার বলতেছে কেন, কারণ হচ্ছে এটার যে ক্যারেক্টার গুলো, এগুলো সবগুলো সেম, ওয়ান সাইডেড, এটার মধ্যে অপোজিট কোনো সিমটম তুমি দেখবা, এই জন্য এটা ইউনিপোলার। এই ইউনিপোলার ডিপ্রেশন বলো, বাইপোলার ডিপ্রেশন বলো, এগুলো সবগুলো হয় ডেফিসিয়েন্ট নরএড্রেনালিন বা সেরোটোনিনের বেড়ে যাওয়া বা কমে যাওয়ার কারণে। এখন এটা হইতে পারে ন্যাচারাল, কেউ স্ট্রেসফুল কন্ডিশন আছে বা কোনো ডিস্ট্রেসের মধ্যে আছে, তার রেজাল্ট হিসেবে, হ্যাঁ, তার ব্রেইনে নিউরো ট্রান্সমিটার গুলোর মধ্যে
আহ, বেড়ে যায় বা কমে যায়। আরেকটা হচ্ছে ডিজিজের কারণে হতে পারে। ঠিক আছে, কোনো ডিজিজে সে আক্রান্ত, ফিজিক্যাল কোনো ডিজিজে আক্রান্ত, যেটার কারণে তার নিউরো ট্রান্সমিটার গুলো কমে যাচ্ছে। তো সেটা হচ্ছে ডিফারেন্ট আরেকটা ইস্যু। এখন আসলে আমরা ক্লাসিফিকেশন আছে। ক্লাসিফিকেশনটা হচ্ছে আহ, তোমাদের সামনে যদি বই থাকে তোমরা একটু মিলাই নিতে পারো। সেটা হচ্ছে প্রথমে আমরা যেটা বলি, ফার্স্ট জেনারেশন অ্যান্টি ডিপ্রেসেন্ট বা টিসিএ, ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট বা টিসিএ, ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট বা টিসিএ। এটার মধ্যে কয়টা ড্রাগ আছে যেগুলো ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইমিপ্রেমিন, ইমিপ্রেমিন, এমিটিপটাইলিন, ইমিপ্রেমিন, এমিটিপটাইলিন, নরটিপটাইলিন। এর মধ্যে এমিটিপটাইলিনটা খুব বেশি ইউজ হয় আমাদের দেশে। এটা ট্রিপটিন নামে পাওয়া যায় অথবা এমিট নামে পাওয়া যায়। হ্যাঁ, এমিটিপটাইলিন খুব বেশি ইউজ হয়, কমনলি ইউজ হয়। এটা হচ্ছে টিসিএ বা ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। সেকেন্ড যে ক্লাসিফিকেশনটা আমরা বলবো সেটা হচ্ছে সিলেক্টিভ এসএসআরআই বা সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর। এটার মধ্যে কমন কি কি ড্রাগ পাই আমরা? একটা হচ্ছে ফ্লুক্সেটিন, তোমরা মার্ক করে নাও, ফ্লুক্সেটিন। তারপর হচ্ছে সার্ট্রালিন, সার্ট্রালিন, সিটালুলোপ্রাম, ইসচিটালুলোপ্রাম, এই ড্রাগগুলো। এরপর নেক্সট ক্লাসিফিকেশন হচ্ছে মোনোঅ্যামাইন, মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর, মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর। আমি তোমাদেরকে বলছিলাম যে মোনোঅ্যামাইন কোনগুলো বলতে পারবে কেউ? আমি কিন্তু বলছিলাম, একটু আমাকে কেউ বলো, হোয়াট আর দ্য মোনোঅ্যামাইন? হ্যাঁ, আইমান বলো দেখি, 21, রোল 21, আইমান উলফাত। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোনোঅ্যামাইন কি জিনিস বলো তো? শামসুন নাহার আছো? শামসুন নাহার, ফাইজা, রোল 25। শামসুন নাহার, আচ্ছা নাই। ঠিক আছে আইমান, হ্যাঁ আইমান বলো দেখি। স্যার একটা এমিনো অ্যাসিড। না না না, ওটা তো তুমি এটা মিনিং বলতেছো। মোনোঅ্যামাইন অ্যামিনো অ্যাসিড না, অ্যামাইন আলাদা একটা কম্পাউন্ড। হ্যাঁ, মোনোঅ্যামাইন ডিফারেন্ট একটা জিনিস। ঠিক আছে, মোনোঅ্যামাইনের এক্সাম্পল দুইটা, একটা হচ্ছে নরঅ্যাড্রেনালিন, একটা হচ্ছে সেরোটোনিন। এরা হচ্ছে কি মোনোঅ্যামাইন। তো এই মোনোঅ্যামাইনের উপর কাজ করে একটা এনজাইম আছে, এটাকে বলে মোনোঅ্যামাইন অক্সিডেজ, সংক্ষেপে বলে মাও। মোনোঅ্যামাইন অক্সিডেজ বা সংক্ষেপে বলে মাও। তো এটা হচ্ছে মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর, মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর। তো এই এনজাইম গুলা, মোনোঅ্যামাইন অক্সিডেজ এনজাইমটা কাজ করে কার উপরে? এই নন অ্যাড্রেনালিন সেরোটোনিনের উপরে কাজ করে। তো এইখানে যে ড্রাগ গুলো আছে এরা কি করে? এই এনজাইমটাকে ইনহিবিট করে। এটা এক্সাম্পল কি? এটা এক্সাম্পল হচ্ছে ফেনালজিন। ঠিক আছে, তোমরা এটা মার্ক করে নাও, ফেনালজিন। তারপর হচ্ছে নিয়ালামাইড, প্যারা 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 কি বলে, প্যারাজাইলিন বা প্যারাজাইলিন যেটাই বলো। ঠিক আছে, মোক্লোবিমাইড, এই ড্রাগগুলো। আর একটা হচ্ছে অ্যাটিপিক্যাল অ্যান্টিডিপ্রেসেন্ট। অ্যাটিপিক্যাল অ্যান্টিডিপ্রেসেন্ট বলতে যেগুলো হচ্ছে কোনো স্ট্রাকচারের সাথে মিলে না আর কি, অ্যাটিপিক্যাল, এটাকে বলে অ্যাটিপিক্যাল অ্যান্টিডিপ্রেসেন্ট। এগুলো ইদানিং বেশ ইউজ হয়। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিউপ্রোপিয়ন, বিউপ্রোপিয়ন। ঠিক আছে, বিউপ্রোপিয়ন এই ড্রাগটা খুব বেশি ইউজ হয়। রিবক্সেটিন, ট্রাজাডোন, রিবক্সেটিন, ট্রাজাডোন, এগুলা
এই ক্যাটাগরির মধ্যে এই জিনিসগুলো বেশি ইউজ হয়। আর এটা হচ্ছে আদার্স এর মধ্যে হচ্ছে অ্যান্টিসাইকোটিক কিছু ড্রাগ ইউজ হয়, ঠিক আছে, অনেক সময়। হ্যাঁ, যেমন লিথিয়াম ইউজ হয়। লিথিয়াম আমরা জানি এটা একটা মেটাল, এটাও ইউজ করা হয়। তো এটা হচ্ছে ক্লাসিফিকেশন। আজকে টিসিএ নিয়ে কিছু আলোচনা করি ইনশাআল্লাহ। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, ঠিক আছে, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, এটা এক্সাম্পল কি? অ্যামিট্রিপটাইলিন, ইমিপ্রেমিন, ডেসপ্রেমিন, নরটিপ্লাইটিন বা ডক্সিপিন, এগুলো হচ্ছে টিসিএ, ঠিক আছে। টিসিএ এর আমাদের প্রথমে বলতেছি যে ডিপ্রেশনে কি হয়, নরএড্রেনালিন এবং সেরোটোনিন এগুলো কি হয়, কমে যায়। তো এখানে তোমাদের খেয়াল আছে কিনা যে নরএড্রেনালিনের সিনথেসিস করানোর সময় কি হয়েছিল, যে নরএড্রেনালিন প্রডিউস হওয়ার পরে আহ, কিছু অংশ কি হয়, রিলিজ হয়, কিছু অংশ মেটাবলাইজ হয়ে যায়, কিছু অংশ রিআপটেক হয়। রিআপটেক মানে কি? রিআপটেক মানে হচ্ছে আহ, সেটা রিলিজ না হয়ে আবার কি হয়, সেলের ভিতরে ঢুকে যায়, প্রিসিনাপটিক নার্ভ টার্মিনালের ভিতরে আবার ঢুকে যায়। তো সেলের ভিতরে ঢুকে গেলে তো আর রিলিজ হতে পারলো না, তার ওর অ্যাকশনটা কমে গেল। তো আমি যদি রিআপটেকটা কমাই দিতে পারি, এই রিআপটেকটা যদি না হয় তাহলে কি হয়, সার্কুলেটিং নরএড্রেনালিনের পরিমাণটা কি হয়, বেড়ে যায়, বা রিলিজড নরএড্রেনালিনের অ্যামাউন্টটা বেড়ে যায়। তো তখন ব্লাডে যদি নরএড্রেনালিন বেড়ে যায় তাহলে ডিপ্রেশনটা কি হয়, ওভারকাম হয়। আমি বারবার বলছিলাম কি, ডিপ্রেশন কেন হয়? ডিপ্রেশন হয় হচ্ছে নরএড্রেনালিন এবং সেরোটোনিন এগুলোর ডিক্রিজ হওয়ার কারণে, বা এগুলার কনসেন্ট্রেশন ব্লাডে কমে যাওয়ার কারণে এটা কি হয়, ডিপ্রেশনটা হয়। তো নরএড্রেনালিনকে যদি আমরা বাড়াই দিতে পারি তাহলে কি হবে, ডিপ্রেশনটাকে আমরা ওভারকাম করতে পারি। তো ট্রাইসাইক্লিক কি করে, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, যেটা ধরো এক্সাম্পল আমরা যদি বলি এমিট্রিপটাইলিন, সে কি করে, রিঅ্যাপটেকটাকে কমায় দেয়। তোমাদের কেউ আমাকে বলতে পারবে যে নন অ্যাড্রেনালিন কিভাবে সিনথেসিস হয়? কেউ বলতে পারবে না? আচ্ছা, আমি হেল্প করি। টাইরোসিন হয় প্রথমে, টাইরোসিন থেকে কি হয়, যে কোনো যে যে কেউ বলো। ডোপা হয় স্যার। হ্যাঁ, ডোপা থেকে কি হয়, ডোপামিন। ডোপা ডোপামিন থেকে নরঅ্যাড্রেনালিন। ডোপা ডোপামিন থেকে নরঅ্যাড্রেনালিন হয়। নরঅ্যাড্রেনালিনটা থাকে কখন, কি থাকে, ভেসিকলের ভিতরে থাকে। ভেসিকলটা কি হয়, এক্সোসাইটোসিস এর মাধ্যমে বের হয়ে রিলিজ হয়। রিলিজ হওয়ার পর কি হয়, একটা অংশ কি হয়, রিঅ্যাপটেক হয়। এই রিঅ্যাপটেকটাই কি করে, সে ব্লক করে। এটা বিভিন্ন বইয়ে অনেকগুলো, বিশেষ করে ফ্লিপিং কোটে কিছু সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন আছে, কিছু পিকচার আছে। এটা ছাড়াও তোমরা যদি নেটে সার্চ দিয়ে, আমরা নেটের মধ্যেও অনেকগুলো ছবি দেখতে পারবো। সেখানে আমরা বুঝতে পারবো যে আসলে এটা কিভাবে কাজ করে। মেইনলি এটার মেকানিজম অ্যাকশন হচ্ছে কি, সে রিঅ্যাপটেকটাকে কমায় দেয়। রিঅ্যাপটেক কমায় দিলে কি হবে, কনসেন্ট্রেশন বেড়ে যাবে। নরঅ্যাড্রেনালিনের কনসেন্ট্রেশন বাড়লে ডিউরেশন অফ অ্যাকশন, কাজ করার ডিউরেশনটাও বেড়ে যাবে। তখন এটা ওভারকাম হবে, ডিপ্রেশনটা ওভারকাম করতে পারবো আমরা। এখন নরঅ্যাড্রেনালিন যদি বেড়ে যায় তাহলে কি ফার্মাকোলজিক্যাল অ্যাকশন হয়, তাহলে আবার আগের জিনিসগুলোতে আমরা ফেরত চলে যেতে হবে। হ্যাঁ, সিএনএস আমরা ভাগ করে করে বলবো। হ্যাঁ, এখানে যেহেতু ডিপ্রেশনটা মেন্টাল কন্ডিশন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর এটা ইফেক্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাদেরকে ডাইরেক্ট কোশ্চেন করতে পারে যে হোয়াট আর দ্য ইফেক্টস অফ টিসিএ অন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। কি কি হয়, এক নাম্বার হচ্ছে আহ, এক নাম্বার ইলেভেশন অফ ডিপ্রেশন, ডিপ্রেশন কমায় দিবে। তো ডিপ্রেশন কমায় দেওয়ার কিভাবে, ডিপ্রেশন কমায় এই জিনিসটা তোমার কাছে জানতে চাইবে। যেমন হচ্ছে ট্যাকিকার্ডিয়া করে, ব্লাড প্রেশার বাড়া যায়। এখন বিপি লো হয়ে গেলে কিন্তু মানুষ কি হয়, লেথার্জিক হয়ে যায়। তো সে ব্লাড প্রেশার বাড়া দেয়, ট্যাকিকার্ডিয়া হয় তার। তারপর হচ্ছে দেখা যায় যে
এলিভেশন অফ মুড হয়, হ্যাঁ, এগুলো হচ্ছে ইফেক্ট। কিন্তু এগুলোর অ্যাডভার্স ইফেক্ট আছে। নরএড্রেনালিন যদি ব্লাডে কোনো কারণে বেড়ে যায়, এটা নরএড্রেনালিনের যে সাইড এফেক্ট গুলো আছে সেগুলো ওইখানে থাকবে। কি কি সাইড এফেক্ট থাকে? এক নম্বর হচ্ছে যে সিডেশন। অনেকেই দেখবা শুনে থাকতে পারো, তোমার আত্মীয় স্বজন অনেকে হয়তো ট্রিপটিন খায় বা খেয়ে অভ্যস্ত। ট্রিপটিন খাওয়ার পর যেটা হয়, প্রচুর সিডেশন হয়। সিডেশন হয়, ডিজিনেস হয়, ড্রাউজিনেস হয়। ঠিক আছে, এটা হচ্ছে নরএড্রেনালিনের ফার্মাকোলজিক্যাল অ্যাকশন, আবার এটাই হচ্ছে অ্যাডভার্স। এছাড়া আর কি হবে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তো গেল। কার্ডিওভাস্কুলার কি হবে? কার্ডিওভাস্কুলার হবে হাইপারটেনশন, টেকিকার্ডিয়া, তারপরে পোস্টিউরাল হাইপোটেনশন হয়। পোস্টিউরাল হাইপোটেনশন কেন হয়? ওই আলফা 1 রিসেপ্টরে বাইন্ড করে, জন্য পোস্টিউরাল হাইপারটেনশন হতে পারে। ঠিক আছে, তারপর অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট থাকে কিছু, যেমন মনে করো ড্রাই মাউথ। হ্যাঁ, ড্রাই মাউথ, তারপর হচ্ছে কনস্টিপেশন, ব্লাড ভিশন। হ্যাঁ, ব্লাড ভিশন হয়, ইউরিনারি রিটেনশন হয়, এগুলো হয়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে এই অ্যাডভার্স স্যার ইফেক্ট। বল। শেষ প্রায় আমার আমাদের আপনি যে কার্ডের রেজাল্ট গুলো স্যার দেন নাই স্যার? আমি রেজাল্ট দিয়ে দিছি অনেক আগে। আমাদের ওটা কার্ডের স্যার আমার পরীক্ষা কাছে শেষ দিচ্ছে পর, না স্যার, শোনো মনে হয় কার্ডের, কালকে পাচ্ছে না। আচ্ছা আমি উনি আবার বলবো কথা। আমি কার্ডের রেজাল্টের না, ওনার কাছে যদি না থাকে উনি তো আমাকে ফোন দিয়ে বলবো যে আমার কাছে রেজাল্ট নাই। আমি কার্ডের রেজাল্ট ওনাকে পরীক্ষা, তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পরে এই সপ্তাহখানেকের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, শোনাক স্যার, একটু বলবেন স্যার যেন কার্ড আমি, রেজাল্ট দিয়ে দিয়ে আচ্ছা দিই আচ্ছা স্যার। আমি আমি বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা তোমরা ওকে স্যার। ইন্ডিকেশন গুলো কি? হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ, বা বলতে পারো ইন্ডিকেশন অফ টিসিএ। টিসিএ ইন্ডিকেশন হচ্ছে, মেইন ইন্ডিকেশন হচ্ছে ডিপ্রেশন। ডিপ্রেশন বা বলতে পারো মেনিয়া, প্যানিক ডিসঅর্ডার, তারপর হচ্ছে বাইপোলার ডিপ্রেশন আলাদা করে বলতে পারে। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এটা কি জিনিস? এটা হচ্ছে যে মানুষের কিছু বাংলা এটাকে বলে সূচিবায়ু। ঠিক আছে, কোনো একটা কাজ সে বারবার করতে চায়। হাত ধুলে মনে হয় যে হাত ধোয়া হয় না, সে বারবার হাত ধুতে থাকে, গোসল করতে থাকে। আমি এরকমও রোগী দেখছি যে একজন দিনে 20 বার 30 বার করে গোসল করে। তার কাছে মনে হয় যে তার গোসল করা হয় নাই, তার শরীরে ময়লা লেগে আছে। এটাকে বলে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। আর একটা হয় নকটার্নাল ইনিউরেসিস। নকটার্নাল ইনিউরেসিস বাচ্চাদের ক্ষেত্রে অনেক হয়, যাদের বয়স মনে করো 8 বছর, 9 বছর, 7 বছর। রাতের বেলা দেখা যায় কি সে কি করে, প্রস্রাব করে দেয় বিছানায়, কন্ট্রোল করতে পারে না। তো এটার জন্য ইউজ করা হয়। ক্রনিক পেইন, যাদের ক্রনিক পেইন আছে, বিশেষ করে মাস্কুলোস্কেলেটাল ডিজিজ গুলা বা রিউমেটোলজিক্যাল ডিজিজ গুলা, এগুলোতে সবসময় ব্যথা থাকে কম বেশি, তাদের এই ব্যথা কমানোর জন্য এটা খুব ভালো কাজ করে। তারপর হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা। ঠিক আছে, অ্যাটেনশন ডিফিসিট ডিসঅর্ডার। অ্যানোরেক্সিয়া নার্ভোসা হচ্ছে অনেক পেশেন্ট, বিশেষ করে ফিমেলদের মধ্যে দেখা যায়, তাদের কাছে মনে হয় যে তারা মোটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে সে অনেক বেশি খেয়ে ফেলতেছে, আসলে বাস্তবে কিন্তু এরকম না। তখন সে কি করে, ইচ্ছা করে খাওয়া কমায় দেয়, এটাকে বলে অ্যানোরেক্সিয়া নার্ভোসা। অ্যাটেনশন ডিফিসিট ডিসঅর্ডার, অ্যাটেনশন ডিফিসিট ডিসঅর্ডার বলতে বোঝায় যে তার ক্লাসে বা যে কোনো কাজে সে করে, তার অ্যাটেনশনের অভাব থাকে, এটাকে বলে অ্যাটেনশন ডিফিসিট ডিসঅর্ডার। এটার মধ্যে আমরা কি টিসিএ দিই, কারণ টিসিএ দিলে কি হয়, টিসিএ দিলে আমরা জানি যে সবকিছু বেড়ে যায়। আহ, যেহেতু অ্যাড্রেনালিন পরিমাণটা বেড়ে যাচ্ছে এই কারণে। তো এই কারণে টিসিএ দিলে তোমাদের ওই বলে অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডারের যে সমস্যাটা, এটা থাকে না। আমরা একটা ছবি দেখে আসি। স্যার 11টায় ক্লাস শেষ করে দিবো আমাদের। আমি শেষ করে দেবো তারা কিন্তু।
এই ছবিটা দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে নন অ্যাড্রেনালিন, সবুজ কালার যেগুলো দেখতেছো এটা হচ্ছে নন অ্যাড্রেনালিন। নন অ্যাড্রেনালিনটা প্রিসিনাপটিক নার্ভ টার্মিনালে সিনথেসিস হয়, এরপর রিলিজ হয়, এরপর রিসেপ্টরের সাথে বাইন্ড করে। দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এই যে এটা নন অ্যাড্রেনালিন সিনথেসিস হলো, রিলিজ হলো, রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, বাইন্ড করার পর এর কিছু একটা অংশ কি হয়, আবার রিআপটেক হয়। এই যে এখানে দেখো রিআপটেক হচ্ছে, কিছু অংশ রিআপটেক হচ্ছে। এই টিসিএ কি করে, এই নরএড্রেনালিন রিআপটেকটাকে কি করে, ব্লক করে। যদি ব্লক করে দেয় তাহলে এগুলো আর ভিতরে যেতে পারবে না, তাহলে এটা পরিমাণটা বাইরে, মানে পোস্টসিনাপটিক নার্ভ টার্মিনালে এটার পরিমাণটা কি হবে, বেশি হয়ে যাবে। বেশি হলে এগুলা রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, এতে অ্যাকশনটা বেশি হবে এবং ডিউরেশনটাও বেশি হবে। তো এটাই হচ্ছে মেনলি কাজ। এই যে এখানে দেখো, এই ছবিটা দেখো, ইনহিবিশন অফ নার্ভ টার্মিনাল, না এটা দিলে হবে না, এটা ইনহিবিশন আমাদের রোল 2, Present, sir. Sir, রোল 2, present. 3, রোল 3, রোল Present, 4, sir.